প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমাদের ক্লাসে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবারও ক্লাসে ফিরে এসেছি পরবর্তী অংশে। তো দেখো, আমাদের এখানে চিত্রে কলকাতা জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখানো হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা বিখ্যাত জাদুঘর। এরপরে দেখো ঈশা খাঁর কামান জাদুঘরে যেটা অবস্থিত আছে, প্রাচীন যুগের একটা নিদর্শন এটা। তারপরে প্রাচীন যুগের রাজাদের ব্যবহৃত মুকুট, যে আজ থেকে অনেক বছর আগে রাজা বাদশারা যে ধরনের মুকুট ব্যবহার করতো সেই মুকুটগুলো, এবং কারুকার্য খচিত দেয়াল। আমরা পূর্বেই বলেছি যে কারুকার্য বা সৌন্দর্য, এটার প্রতি মানুষের ঝোঁক ছিল সর্বদাই। তো এই বিষয়টা মানুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। এজন্য প্রাচীন যুগ থেকেই কারুকার্যের প্রতি মানুষের প্রচণ্ড আগ্রহ, এবং মানুষ কারুকার্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য যা কিছু করতে পারত। এবং প্রাচীন যুগ বা মধ্যযুগে আমরা দেখে থাকি যে কারুকার্যের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। তো সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখি জাদুঘরে স্থান পেয়েছে, যে বিষয়গুলো খুবই সুন্দর দেখতে বা ভাস্কর্য। জাদুঘর আমাদের জ্ঞান দান করে, শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। দেখো, এখানে বলা হয়েছে একটা বিষয়, এবং খেয়াল করো, এখানে জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। এই বিষয়গুলো দেখো, জ্ঞান দান করে। জাদুঘর আবার কিভাবে জ্ঞান দান করে, এটা একটা প্রশ্ন হতে পারে সকলের মনে। যে আমরা তো জানি শিক্ষা প্রতিষ্ঠান বা বইপত্র পড়ে জ্ঞান অর্জন করা যায়, জাদুঘর আমাদের কিভাবে জ্ঞান অর্জন করতে সহযোগিতা করতে পারে। দেখো, জাদুঘরে গেলে বা জাদুঘরে যদি আমরা যাই কখনো, দেখতে পাবো বিভিন্ন বিষয়, সেগুলো আজ থেকে 500 বছর, 1000 বছর, এমনকি 2000, 3000 বছর পূর্বেরও হতে পারে। সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের এরা পূর্বে হয়তো কখনো ধারণাই ছিল না, বা আমরা কখনো বই পুস্তকে পড়িনি। সেই বিষয়গুলো, সেই অজানা বিষয়গুলো আমাদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলে জাদুঘর। এবং জাদুঘরের প্রত্যেকটি জিনিসের সাথে আমরা দেখি যে আলাদা করে এগুলোর ব্যাখ্যা এবং কবে পাওয়া গিয়েছে। দেখো, এবং পরবর্তীতে দেখো, শক্তি যোগায়। আমরা জানি খাদ্য শক্তি যোগায়, কিন্তু এখানে লেখক বলতেছেন যে জাদুঘর আমাদের শক্তি যোগায়। আসলে শক্তি বলতে এখানে বুঝিয়েছেন যে আমরা যখন অজানা বিষয়গুলো জানবো, নিজেদেরকে আরও জ্ঞানী করে তুলতে পারবো, তখন নিজেদেরকে অনেক শক্তিশালী মনে হবে। এবং জ্ঞান ছাড়া প্রতিটা মানুষই দুর্বল। তো সেই কথা বোঝানো হয়েছে। আমাদের চেতনা জাগ্রত করে। এবার দেখো, চেতনাকে জাগ্রত করে। চেতনা বলতে আমাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, যে আমরা বাঙালিরা কী ধরনের চিন্তা চেতনায় বড় হচ্ছি ছোট থেকে, এই বিষয়গুলো তুমি যখন বেশি জানতে পারবে, তখন তোমার চিন্তা চেতনাগুলো প্রশস্ত হবে, বড় হবে, কুসংস্কার মুক্ত থাকতে পারবে। এজন্য বলা হয়েছে যে জাদুঘর আমাদের চেতনাকে জাগ্রত করে। দেখো, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করার জন্য আমাদের জ্ঞান প্রয়োজন, শক্তি প্রয়োজন। শক্তি বলতে জ্ঞানের শক্তি। আমাদের নিজেদের সমৃদ্ধ করতে হবে, জ্ঞান ভাণ্ডার তৈরি করতে হবে নিজেদের মধ্যে। আমাদের প্রচুর পরিমাণে জানতে হবে, বই পড়তে হবে যে কোনোভাবে, এবং নিজেদের চিন্তা চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, আধুনিকায়ন করতে হবে। এবং এভাবেই আমরা নিজেদের মনের প্রশান্তি খুঁজে পেতে পারি এবং নিজেদেরকে সমৃদ্ধ ভাবতে পারি। টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কোহিনূর দেখতে। দেখো, এই যে ডায়মন্ডটা, এটা একটা বিখ্যাত ডায়মন্ড। এটা দেখার জন্য অনেক মানুষ সেখানে ছুটে যায়। যেমন বাংলাদেশের কক্সবাজার দেখার জন্য বিশ্বের অনেক মানুষ ছুটে আসে, সেরকম এই কোহিনূর দেখতে লন্ডনে প্রতি বছর প্রচুর। দেখো, আমরা পূর্বে এটার ব্যাখ্যা করেছি যে জাদুঘর আমাদের জ্ঞান দেয়, শক্তি যোগ, এবং আমাদের চেতনা জাগ্রত করে, মনোজগৎকে সমৃদ্ধ করে থাকে। তো আমরা যত বেশি জানবো, পড়বো, শিখবো, দেখবো, ভ্রমণ করব, তত বেশি আমাদের মনের বিশালত্ব আসবে, নিরহংকারী হতে পারবো, নিজেদেরকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করতে পারবো। এই বিষয়গুলো আমাদের মধ্যে আসতে হবে। আর যার যত জ্ঞান কম থাকে, তার মধ্যে সংকীর্ণতা, কুসংস্কার এগুলো বেশি থাকে।
জানতে হবে, বইয়ের মাধ্যমে, ভ্রমণ করে বা যে কোনো মাধ্যমে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যখনই আমরা জ্ঞান অর্জন করতে পারবো, নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো জ্ঞানে, তখনই আমরা নিজেদেরকে আধুনিকায়ন করতে পারবো, এবং আধুনিকায়ন করতে পারলে আমাদের মানসিক প্রশান্তিটা আমরা উপলব্ধি করতে পারবো। এজন্যই লেখক জাদুঘরের বিষয়টি এখানে উল্লেখ করেছেন, যে জাদুঘর থেকেও আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি। দেখো এবারে তো শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের জাদুঘরে কেন যাব রচিত এই প্রবন্ধটির কিছু নতুন শব্দ তার অর্থ জানার চেষ্টা করি আমরা। এখানে আমরা অনেক নতুন নতুন অর্থ শব্দ খুঁজে পাবো এবং অজানা অনেক বিষয় দেখতে পাবো, যেগুলো আমরা এর আগে হয়তো জানি না, অনেকে হয়তো জেনে থাকতে পারি। তো আমরা চলো এই বিষয়গুলো জানার চেষ্টা করি একের পর এক, যে আমাদের এই বিষয়গুলো এখানে কীভাবে উল্লেখ করা। দেখো আমাদের এখানে প্রথমে একটা শব্দ আছে প্রত্নতত্ত্ব। এটার অর্থ হচ্ছে যে এই বিদ্যায় প্রাচীন মুদ্রা, প্রকৃতি ইত্যাদি নিয়ে গবেষণা করে প্রাচীন ইতিহাস আবিষ্কার করা হয়। তার মানে এই বিদ্যাটা হচ্ছে এমন একটা বিদ্যা যেটা প্রাচীন কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পূর্বের বিষয়গুলো নিয়ে গবেষণা করে এবং সেই ইতিহাসগুলো চেষ্টা করে, সেটাকে বলা হয় প্রত্নতত্ত্ব। টাওয়ার অফ, দেখো টাওয়ার অফ লন্ডন, লন্ডনের টেমস নদীর উত্তর তীরবর্তী রাজকীয় একটি দুর্গ। প্রাচীন আমলের এক সময় এটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। একটি প্রাচীন ওই সময় এটা কারাগার হিসেবে ব্যবহৃত হতো ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থাপত্য, কলা কৌশল বা বিজ্ঞান, যে বিভিন্ন বড় বড় উঁচু উঁচু ভবন বা প্রাসাদ নির্মাণের বিজ্ঞানটাই হচ্ছে বা কলা কৌশলগুলো হচ্ছে স্থাপত্য। দ্বিজাতি তত্ত্ব, এটা আমরা প্রত্যেক বাঙালি জানি বিষয়টি, যে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভারতকে ধর্মীয় প্রাধান্যের ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার রাজনৈতিক একটি মতবাদ ছিল, যার ফলে। এরপরে দেখো মিউজিয়াম স্টাডিজ, জাদুঘর সংক্রান্ত বিদ্যা। মিউজিয়াম স্টাডিজ হচ্ছে জাদুঘর সংক্রান্ত বিদ্যা। জাদুঘর নিয়ে পড়াশোনাটা হচ্ছে মিউজিয়াম স্টাডিজ। অবিদিত মানে অজানা, এমন কোনো বিষয় যেগুলো আমরা জানি না সেটাকে অবিদিত বলা হয়। হারমিটেজ মানে হচ্ছে মঠ, যেখানে সন্ন্যাসীরা ধ্যান করে থাকে। আমরা দেখি অনেকে জঙ্গলে বা বনে গিয়ে ধ্যান করে মনি ঋষিরা, তো তাকে ইংরেজিতে বলা হয় হারমিটেজ, যে মঠ বা সন্ন্যাসীদের আবাসস্থল। নৃতত্ত্ব, নৃতত্ত্ব হচ্ছে নৃবিদ্যা। অ্যানথ্রোপোলজি, মৎস্যাধার মানে মাছের চৌবাচ্চা, আধুনিক পদ্ধতিতে মাছ চাষের যে পদ্ধতি সেটা, যেটাকে আমরা আধুনিকায়ন করে অ্যাকোরিয়াম বলে থাকি। অ্যাকোরিয়ামের সাথে সবাই পরিচিত, মৎস্যাধারের সাথে পরিচিত না হলেও। ভাস্কর্য, ধাতু বা পাথর ইত্যাদি খোদাইয়ের শিল্প, ধাতু বা পাথর ইত্যাদি খোদাইয়ের শিল্প। মূর্তি নির্মাণ কলা বা স্কাল্পচার, দেখো যে আমরা দেখি পাথর বা ধাতু খোদাই করে করে একটা সুন্দর আকৃতিতে রূপদান করে, সেটাকে বলে ভাস্কর্য শিল্প। আলেকজান্দ্রিয়া, আমরা প্রথমেই পড়েছিলাম যে আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর সর্বপ্রথম জাদুঘর স্থাপিত হয়। উত্তর মিশরের প্রধান সমুদ্রবন্দর ও সুপ্রাচীন নগর হচ্ছে আলেকজান্দ্রিয়া। খ্রিস্টপূর্ব 322 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এই নগর পত্তন করেন। তো দেখো 322 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এই নগর পত্তন করেন। এটি ছিল আলেকজান্ডার যুগের গ্রিক সভ্যতার কেন্দ্র। এখানে বিশ্বের প্রাচীন গ্রন্থাগার ছিল। দেখো এই যে পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় যেটি। তো পৃথিবীর সবথেকে প্রাচীন জাদুঘর আলেকজান্দ্রিয়াতে, এবং প্রাচীন গ্রন্থাগারও ছিল আলেকজান্দ্রিয়াতে, পরে যেটি অবশ্য ধ্বংস হয়ে গিয়েছিল। ইউরোপীয় রেনেসাঁস, খ্রিস্টীয় 14 থেকে 16 শতক ধরে ইউরোপে শিল্প সাহিত্য, জ্ঞানচর্চা ও চিন্তা চেতনার ক্ষেত্রে নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণী ইউরোপীয় রেনেসাঁস। ইউরোপে 14 থেকে 16 শতক ধরে যে শিল্প সাহিত্য, জ্ঞান চর্চা, চিন্তা চেতনার যে নবজাগরণ হয়েছিল সেটাকে মূলত বলা হয় ইউরোপীয় রেনেসাঁস। এবং এর পরবর্তীতে আমরা মধ্যযুগ পার করে আধুনিক যুগের এই চিন্তা চেতনা এবং আধুনিক চিন্তা চেতনার ধ্যান ধারণা এবং শিল্প বিপ্লবের ফলাফল পেয়েছি। এরপরে দেখো ফরাসি বিপ্লব, ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব। 1789 সালের 14 জুলাই ফরাসি জনগণ সেখানকার কুখ্যাত বাস্তিল ও দুর্গ ও কারাগার দখল করে নেয়।
এবং সমস্ত বন্দীকে মুক্তি করে দেয়। দেখো ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালের 14 জুলাই। রুশ বিপ্লব 1917 সালের 7 নভেম্বর বিপ্লবী নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়ার সর্বহারার দল বলশেভিক পার্টি সেখানকার জারতন্ত্রকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমস্ত সম্পত্তি ও উৎপাদনের উপায়ের মালিক হয় জনগণ তথা রাষ্ট্র। তার মানে রাশিয়ায় তখন এই রুশ বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা পায়, যার মূল অর্থ হচ্ছে সকল সম্পত্তির মালিক হচ্ছে জনগণ বা রাষ্ট্র। টাওয়ার অফ লন্ডন গোচরীভূত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দেখো গোচরীভূত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। যদি আমরা বলি যে বর্তমান যেটা ইংল্যান্ডের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে গোচরীভূত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 12 শতকের প্রথম দিকে এটি প্রতিষ্ঠিত হয়, প্রায় আজ থেকে 800 বছর পূর্বে। শিল্পকলা ও প্রত্নতত্ত্ব সংক্রান্ত জাদুঘরের অ্যাশমোলিয়ান মিউজিয়াম এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান। প্রত্নতত্ত্ব সংক্রান্ত জাদুঘর অ্যাশমোলিয়ান মিউজিয়াম এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান। অ্যাশমল, দেখো এই যে অ্যাশমলের নামটা আমরা পেয়েছি। ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক, মানে পুরনো বা ঐতিহ্যবাহী প্রাচীন বিষয়গুলো সংগ্রাহক ছিলেন অ্যাশমল। জন্ম 1617, মৃত্যু 1692। তিনি রসায়ন ও পুরাকীর্তি বিষয়ে কয়েকটি বই লিখেছেন তিনি রসায়ন ও প্রকৃতি বিষয়ে। তার সংগ্রহগুলি দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে অ্যাশমোলিয়ান মিউজিয়াম। তার যে সংগ্রহগুলো ছিল সেগুলো দিয়েই অ্যাশমোলিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সময়। এবার দেখো আমরা আসছি অ্যাশমোলিয়ান মিউজিয়ামের বিষয়টা জানার জন্য, যে অ্যাশমলের সংগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত যে জাদুঘর সেটাই ছিল অ্যাশমোলিয়ান মিউজিয়াম। এই সংগ্রহশালার প্রাচীন ভবন গড়ে ওঠে 1679 থেকে 83 পর্বে। বর্তমান অ্যাশমোলিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1879 সালে। বর্তমানের যে মিউজিয়ামটি এটা প্রতিষ্ঠিত হয়, আধুনিকায়ন হয় 1879 সালে। লুভ, এটার নাম আমরা সবাই শুনেছি এবং জানি যে লুভার মিউজিয়াম, যে ফ্রান্সের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি হিসেবে পরিচিত। প্যারিসে অবস্থিত এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1546 খ্রিস্টাব্দে। এই জাদুঘরের চিত্রশিল্পের সংগ্রহ বিশ্বের অন্যতম সমৃদ্ধ সংগ্রহ হিসেবে বিবেচিত। ব্রিটিশ মিউজিয়াম, এটি ব্রিটেনের জাতীয় জাদুঘর, প্রতিষ্ঠাকাল 1753। ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে ব্রিটেনের জাতীয় জাদুঘর হিসেবে পরিচিত এবং এটি 1753 সালে প্রতিষ্ঠিত হয়। যে সে সময় ব্রিটিশ সরকার স্যার হ্যান্স স্লোন, স্যার রবার্ট কটন, আর্ল অব অক্সফোর্ড, রবার্ট হার্লি এই 3 জন সংগ্রাহকের বই, পাণ্ডুলিপি, মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদির বিশাল ব্যক্তিগত সংগ্রহ ক্রয় করে এই জাদুঘর গড়ে তোলেন। তাহলে দেখো এখানে এটা গড়ে ওঠা মূলত 3 ব্যক্তির সংগ্রহের বিষয়গুলো থেকে। এরপর আছে জাতিতাত্ত্বিক জাদুঘর। জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? এই জাদুঘর বাংলাদেশের অনন্য জাদুঘর। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এই জাদুঘরে বাংলাদেশের 25টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে যাদের আমরা উপজাতি বলি, সেদের 25 এবং বিদেশি 5টি দেশের জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন প্রদর্শনের জন্য রয়েছে। জাতিতাত্ত্বিক মানে জাতির বিবর্তনের ফলে যে আজকে যে পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলো। এবং দেখো বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর এবং 1913 সালে ঢাকা জাদুঘর হিসেবে যাত্রা শুরু। এটি শাহবাগে অবস্থিত, এটা সবাই জানি। ঢাকা নগর জাদুঘর, এটি নগর ভবনে অবস্থিত। ঢাকার যে দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস রয়েছে নগর ভবন, সেখানে এটি অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1987 সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক এটি হচ্ছে প্রথম জাদুঘর। মুক্তিযুদ্ধের নিদর্শন ও প্রদর্শনের জন্য এই জাদুঘর বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাদুঘর, আমরা জানি বঙ্গবন্ধু জাদুঘর হচ্ছে ঢাকার বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে, তার বাড়িতে বসবাসের যে বাড়ি ছিল সেটাকেই এখন বঙ্গবন্ধু জাদুঘর বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনকে 1997 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়, যেটি ধানমন্ডিতে অবস্থিত। ঢাকার বিজ্ঞান জাদুঘর, বিজ্ঞান জাদুঘর সম্পর্কে সকলে জানো। ঢাকায় অবস্থিত এই জাদুঘরের প্রাতিষ্ঠানিক নাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। 1965 সালে প্রতিষ্ঠিত হয়
আমরা এটা অনেকেই জানি। এই জাদুঘর তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনামূলক কাজে প্রণোদনা দিয়ে থাকে। সামরিক জাদুঘর 1987 সালে মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। পরে শহরের কেন্দ্রস্থল বিজয় সরণিতে এটি স্থানান্তরিত হয়। বরেন্দ্র জাদুঘর, প্রাতিষ্ঠানিক নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর, 1910 সালে প্রতিষ্ঠিত ও রাজশাহীতে অবস্থিত। এখানে ভাস্কর্য, খোদিত লিপি, পাণ্ডুলিপি ও প্রাচীন মুদ্রার মূল্যবান সংগ্রহ রয়েছে। এরপরে দেখো বলধা গার্ডেন, এইটার নাম সকলেই শুনেছি, ঢাকাতে অবস্থিত, ঢাকার ওয়ারিতে। এটি একাধারে উদ্যান ও জাদুঘর। এখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে বিভিন্ন প্রজাতির। ভাওয়ালের জমিদার নরেন্দ্রনারায়ণ চৌধুরী 1909 সালে এটি প্রতিষ্ঠা করেন। বলধা গার্ডেনে দেশি বিদেশি অনেক প্রজাতির গাছপালার আকর্ষণীয় সংগ্রহ রয়েছে এবং এই জাদুঘরের অনেক নিদর্শন বাংলাদেশ জাতীয় জাদুঘরে স্থানান্তরিত করা হয়েছে বলধা গার্ডেনে। এরপরে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কর্তৃক হস্তান্তরিত ছোট সংগ্রহ নিয়ে 1973 সালে এই জাদুঘরের যাত্রা শুরু। এই জাদুঘরে রয়েছে টারশিয়ারি যুগের মাছের জীবাশ্ম। টারশিয়ারি যুগের মাছের জীবাশ্ম বাংলাদেশের বিভিন্ন প্রত্নক্ষেত্রের উৎখননকৃত শিল্পবস্তু, প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, শিলালিপি, ভাস্কর্য, অস্ত্রশস্ত্র, লোকশিল্প, মুক্তিযুদ্ধের কিছু দলিলপত্র। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কর্তৃক এই জাদুঘরে অনেক প্রাচীন বিষয়গুলো রয়েছে, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের কিছু দলিলপত্র এখানে পাওয়া যাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রাতিষ্ঠানিক নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধ। কলকাতা ময়দানে দক্ষিণ কোণে অবস্থিত সুরম্য শ্বেতপাথরে নির্মিত এই স্মৃতিসৌধ অপূর্ব স্থাপত্যশৈলী নিদর্শন। আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত। এরপরে দেখো কলকাতা জাদুঘর, এটি ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর নামেও পরিচিত। কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত। এর প্রতিষ্ঠাকাল 1814। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর। আমরা যদি বলি ভারতীয় উপমহাদেশে সব থেকে প্রাচীন জাদুঘর হচ্ছে কলকাতা জাদুঘর, আর আমরা যদি বলি যে বিশ্বের সব থেকে প্রাচীন জাদুঘর, তাহলে সেটা ছিল আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টপূর্ব 300 অব্দে প্রতিষ্ঠিত হয়। আর ভারতীয় উপমহাদেশে সব থেকে প্রাচীন জাদুঘর হচ্ছে যে কলকাতা জাদুঘর, যেটা 1814 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রেকো রোমান মিউজিয়াম, মিশরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত এই জাদুঘর। এই জাদুঘরটি মিশরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত, 1892 সালে প্রতিষ্ঠিত হয়। এতে খ্রিস্টপূর্ব 3য় শতকের পুরাণী দর্শন সহ প্রাচীন গ্রিক রোমান সভ্যতার অনেক নিদর্শন সংরক্ষিত রয়েছে। প্রাচীন গ্রিক রোমান সভ্যতার অনেক নিদর্শন এখানে আছে। কায়রো মিউজিয়াম, আমরা জানি কায়রো মিশরের রাজধানী। মিশরের কায়রোতে অবস্থিত এই জাদুঘর মিশরীয় জাদুঘর নামে পরিচিত। বিখ্যাত, পৃথিবীর অন্যতম বিখ্যাত একটি জাদুঘর হচ্ছে কায়রো, মিশরের কায়রো জাদুঘর। এটি 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এতে প্রায় 1,20,000 প্রদর্শন সামগ্রী রয়েছে, যেটা অনেক বড় একটি জাদুঘর। প্রায় 1,20,000 প্রদর্শনী রয়েছে। বিশাল আকৃতির একটি জাদুঘর এবং বিখ্যাত একটি জাদুঘর। তাহলে দেখো আমরা যে জাদুঘরে কেন যাব বিষয়টাতে পড়লাম, এটার মূল কথাগুলো কি বা মূল ভাবটা আমরা কি সেটা একটু জানার চেষ্টা করি। দেখো যে জাদুঘর এমন একটা বিষয় যেটা হচ্ছে সার্বজনীন প্রতিষ্ঠান। এটা হচ্ছে সার্বজনীন, মানে সকলের জন্য, সবাই এখানে যেতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, দেখতে পারে, ভ্রমণ করতে পারে। সকলের জন্য একটা প্রয়োজনীয় এবং মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ। দেখো পৃথিবীর ইতিহাসে মানব সৃষ্টির পর থেকে মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যে বিবর্তন বৈচিত্র্যগুলো হয়েছে সে বিষয়গুলো এখানে সংরক্ষণ করা হয় জাদুঘর, এবং ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার জন্য। দেখো ঐতিহাসিক নিদর্শন বলতে ইতিহাসে যেগুলো স্থান পেয়েছে বা কালের আবর্তনে যেগুলো আজ আমরা দেখতে পাই না বা হারিয়ে গিয়েছে, সে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই। তাহলে দেখো জাদুঘরের প্রয়োজনীয়তা বা মূল বিষয়টা আমরা দেখি। জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলি প্রদর্শন করে না। আমরা অনেকে ভেবে থাকি যে জাদুঘর বর্তমান সময়ের প্রজন্মের বা বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বা বর্তমান প্রজন্মের কাছে প্রাচীন যুগের কিছু নিদর্শন দেখিয়ে থাকে। আসলে মূলত এই কথাটা না, এর থেকে আরও কিছু
গুঁড়ো কথা রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলি সংরক্ষণ করে রাখে। এরা কি করে, শুধু এখনই প্রদর্শন করে না, এগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে এবং এগুলো নিয়ে গবেষণা করা হয় যেগুলোর বিষয়ে জানার জন্য। সংগৃহীত নিদর্শনগুলি জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকেরা অনেক কিছু জানতে পারেন। আমরা বলেছিলাম পূর্বে যে জাদুঘরে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা হয় এবং সংরক্ষণ করে রাখা হয় যাতে এগুলো নষ্ট না হয় বা কেউ নষ্ট করে ফেলতে না পারে। এবং এগুলোর সাথে সাথে আমরা দেখি এই প্রতিটা বস্তুর সাথে সাথেই একটি কাগজ বা ফলকে কিছু লেখা থাকে, এই বিষয়টা সম্পর্কে সে ইতিহাসগুলো উল্লেখ করা থাকে যাতে আমরা সহজেই এগুলো জানতে পারি বা বুঝতে পারি এবং এটা থেকে আমরা আনন্দও পেতে পারি। এছাড়াও জাদুঘরে আয়োজন করা হয় বক্তৃতা। আমরা জানি জাদুঘরে, বাংলাদেশের জাতীয় জাদুঘরে প্রায় প্রতিদিনই সেমিনার, বক্তৃতার আয়োজন থাকে এবং কি চলচ্চিত্র প্রদর্শন, অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন থাকে। প্রায় প্রতিদিনই অনুষ্ঠান থাকে, এখানে প্রচুর মানুষের ভিড় হয়। পরিদর্শকদের মধ্যে জানার কৌতূহল বাড়িয়ে তোলাই এর উদ্দেশ্য। দেখো, জাদুঘরের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এটা পরিদর্শন করতে যায় বা এটা দেখতে বা একটা আগ্রহ সৃষ্টি করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যে এত বছর, এত হাজার বছর পূর্বের একটা বিষয়, আজ থেকে 2000 বছর পূর্বে পৃথিবীর কেমন ছিল, রাস্তাঘাট, গাছপালা, শিলালিপি, বর্ণমালা, মুদ্রা, তাদের ব্যবহৃত পোশাক, তাদের ব্যবহৃত অস্ত্র, তাদের ব্যবহৃত অলংকার, তাদের খাবার, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো কেমন ছিল, এগুলো আমরা দেখতে পারি জাদুঘরে গিয়ে। এবং আমরা কি আশ্চর্যান্বিত হই যে এত বছর পূর্বে মানুষ এরকম জিনিস ব্যবহার করতো, তার থেকে এরকম আস্তে আস্তে এগুলো কি বিবর্তন হতে হতে বর্তমানে আমরা আধুনিক পর্যায়ে এসেছি। তো এই বিষয়গুলো আমরা দেখছি। এভাবে জাদুঘর ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান ও তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট সম্পৃক্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাদুঘর দেখো এভাবেই একটা কাজ করে থাকে যে আমাদের সেই প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য আমরা যদি ভুলে যাই তাহলে হয় না। তো ইতিহাস এবং ঐতিহ্য মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে জাদুঘর, এবং এর সাথে বিজ্ঞানও জড়িত, যে এটার একটা গবেষণার বিষয় আছে, এটার সত্যতা যাচাইয়ের বিষয় আছে, এবং সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতির বিষয়টা রয়েছে সেগুলো সম্পর্কিত সকল জ্ঞান ও তথ্য সমৃদ্ধ এবং সম্মিলিত করে জনগণকে আকৃষ্ট সম্পৃক্ত করাটাই এর মূল ভূমিকা পালন করে থাকে। তাহলে দেখো, জনগণকে আকৃষ্ট সম্পৃক্ত করে থাকে, তাহলে জাদুঘরের প্রতি মানুষকে আকৃষ্ট করাও জাদুঘরের একটি কাজ, কারণ মানুষ এখানে অনেক অজানা বিষয় জানতে পারে। অজানা সকল ধরনের বিষয়গুলো আমরা আজ থেকে 1000 বছর, 500 বছর, 100 বছর, 200 বছর, এমনকি অনেক অনেক বছর আগের বিষয়গুলো আমরা জানতে পারি। যেমন আমাদের যে পাল সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সেন আমল, মুঘল আমল, এই বিষয়গুলো, সুলতানি আমল, নবাবী আমল, এই যে প্রাচীন যুগের বিষয়গুলো, এই বিষয়ের এই সময়ের নিদর্শনগুলো আমরা জানতে পারি। তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র, তৈজসপত্র, তাদের ব্যবহৃত কিছু ভবন নকশা, তাদের শিলালিপি এবং ওই সময়কার রাজাদের ব্যবহৃত জিনিসপত্র এবং ওই সময়কার মুদ্রা, এগুলো দেখে আমরা সেই সময়কার বিষয়গুলো জানতে পারি বা জ্ঞান অর্জন করতে পারি, ধারণা করতে পারি, নিজেদেরকে মধ্যে বিষয়গুলো উপলব্ধি করতে পারি। তাহলে দেখো, জাদুঘরের মূল বিষয়টা হচ্ছে এই জাদুঘর মানুষের মধ্যে জ্ঞানের বিস্তৃতি ঘটায়, যার ফলে প্রতিটা মানুষ জ্ঞান অর্জন করতে পারে, শিখতে পারে এবং নিজেদেরকে বিশাল মনের অধিকারী করে গড়ে তুলতে পারে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা জাদুঘরে কেন যাব, আনিসুজ্জামানের এই প্রবন্ধটি শেষ করলাম। তো এই প্রবন্ধটি পড়বা তোমরা বাড়িতে, এবং এটা থেকে জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে একটি অনুচ্ছেদ রচনা করবে। জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে একটি অনুচ্ছেদ রচনা করবে। আমার মনে হয় সকলেই জাদুঘরে কখনো না কখনো গিয়েছো, যে কোনো জাদুঘরে গিয়ে থাকো, লোকশিল্প, মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নৃতাত্ত্বিক জাদুঘর বা জাতীয় জাদুঘর, যে জাদুঘরেই যাও, ওই বিষয়গুলো নিয়ে, ওই বিষয়টাকে কেন্দ্র করে তোমরা একটা অনুচ্ছেদ রচনা করবে।
এটাই হচ্ছে তোমাদের বাড়ি কাজ। প্রত্যেকে এই কাজগুলো মনোযোগ দিয়ে করবে। তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের ক্লাসের এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আমরা পরবর্তী ক্লাসে যথাসময়ে উপস্থিত হব। তো আজকের বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আশা করি এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা বের হয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে।